আজকে আমরা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে নির্মম ঘটনাটা ঘটেছে সেটা সম্পর্কে আলোচনা করতে চলেছি। খুব বেশি না, আপনারা সবাই ঘটনাটি সম্পর্কে জানেন। লাস্ট কিছুদিন ধরে এই ঘটনাটা খুব ভয়ানক একটা মোড় নিয়েছে এবং সেটা স্বাভাবিকও, এতটা রাগ মানুষের মধ্যে জমা হওয়াটা। কিন্তু আমার কাছে খুব সিম্পল 10টা প্রশ্ন আমি করব কর্তৃপক্ষের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে। সেই 10টা প্রশ্নের উত্তর আমি চাই। সবার প্রথম প্রশ্ন হচ্ছে, যখন লেডি ডাক্তারটি মারা যান 9 আগস্ট রাতে, সকালবেলাতে চেস্ট অ্যান্ড মেডিসিন ডিপার্টমেন্টে যিনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তার বাবা মাকে ফোন করে বলেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, ইয়েস সুইসাইড করেছে। কেন বলা হলো? যখন ক্লিয়ারলি এটা দেখতে পাওয়া যাচ্ছিল যে লেডি ডাক্তারটিকে রেপ করা হয়েছে, তাকে গ্যাং রেপ করা হয়েছে এবং তাকে ব্রুটালি মার্ডার করা হয়েছে, তার সত্ত্বেও তিনি কেন বলেছিলেন যে তার মেয়ে সুইসাইড করছে? কাকে লোকানোর চেষ্টা করছিলেন তিনি? দ্বিতীয় পয়েন্ট, যখন গার্জেনরা হসপিটালে আসেন এবং তাদেরকে সেমিনার হলে যেখানে তার মেয়ে মারা যায় তার বাইরে 3 ঘন্টা ওয়েট করতে বলা হয়। 3 ঘন্টা কেন? যখন তারা এসেছিলেন কেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি? কিসের অপেক্ষায় ছিলেন তারা? কিছু কি লোপাট করছিলেন? এখানে আসে আমাদের তৃতীয় প্রশ্ন। যিনি প্রিন্সিপাল ছিলেন, সব থেকে বড় কথা তার রেসপন্সিবিলিটি নেওয়ার, কিন্তু তিনি রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। কোথায় ট্রান্সফার করে দেওয়া হয় তাকে? ন্যাশনাল কলেজ অ্যান্ড মেডিকেলে তাকে প্রিন্সিপাল হিসেবে ট্রান্সফার করে দেওয়া হয়। এত একটা জঘন্য ঘটনা ঘটার পর যার রেজিগনেশন দেওয়ার কথা সেটা হয় না। চতুর্থ প্রশ্ন, যেখানে ঘটনাটি ঘটে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না কেন? যদিও বা যেটুকু সিসিটিভি ক্যামেরা আমাদের কাছে ছিল তার ফুটেজ কোথায়? আমাদের পঞ্চম প্রশ্ন, যখন ক্রাইম সিন একটা হয় তার চারপাশ পুলিশ লক ইন করে দেয়, কেউ সেখানে ঢুকতে পারে না পুলিশের লোক ছাড়া বা সিবিআই এর লোক ছাড়া। তাহলে কিভাবে যেখানে ক্রাইম সিন ঘটে তার ঠিক পাশে রিনোভেশন চালু হয়ে যায় হঠাৎ করে? যখন কিছু ঘটনা ছিলই না, হঠাৎ করে সেই প্লেসে রিনোভেশন শুরু হয়ে যায়। কিছু কি প্রমাণ লোপাটের আশঙ্কা ছিল সেখানে? হতে পারে। একটা ডাক্তারকে 36 আওয়ার্সের ডিউটি করতে দেওয়া হয়। যে লেডি ডাক্তারটি মারা যান, যাকে রেপ করা হয়, তিনি 36 আওয়ার্সের ডিউটিতে ছিলেন এবং এত ভয়ঙ্কর একটা প্রেশারের পরেও একটা লেডি ডাক্তারদের ঠিকঠাক কোনো রেস্টরুম নেই থাকার, নোংরা টয়লেট, সেখানে নোংরা বাথরুম আছে এবং লেডি ডাক্তাররা কোনো সেফটি ফিল করেন না সেই জায়গাটাতে রেস্ট করতে গিয়ে। কখনো কখনো পেশেন্টরা সেখানে নক করে ঢুকে যাচ্ছে, কোনো সেফটি নেই ডাক্তারদের জন্য। কেন? তাদের প্রপার রেস্টরুম কোথায় এবং সেটা কেন করা হয়নি? যদি না হয় তাহলে ডাক্তারদের যে ডিউটি আওয়ার্স রয়েছে সেটাকে কমানো হোক। কেন কমানো হচ্ছে না? যখন এটা জানে যে পোস্টমর্টমের থ্রু দিয়ে আমরা বুঝতে পারি 150 গ্রাম অফ সিমেন হ্যাজ বিন ফাউন্ড ইনসাইড অফ হার ভাজাইনা অ্যান্ড ফর এ সিঙ্গেল পার্সন, একটা মেলের ক্ষেত্রে 15 গ্রাম, 10 থেকে 15 গ্রাম হাইয়েস্ট সিমেন্ট পাওয়া যায়। সো দিস ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন অফ গ্যাং রেপ। তার সত্ত্বেও শুধুমাত্র সঞ্জয় রয়কে অ্যারেস্ট করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন হয়েছে, যখন ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ কেস অফ গ্যাং রেপ? তো এটাকে এইভাবে কেন প্রথমেই ট্রিট করা হলো না? সঞ্জয় রয় যে একটা সিভিক ভলেন্টিয়ার ছিল কলকাতা পুলিশের, তার এগেনস্টে বেশ কিছু উমেন অ্যাসল্টের অ্যালিগেশন থাকা সত্ত্বেও তাকে কিভাবে অত রিপুটেড একটা জায়গায় আরজিকর মেডিকেল কলেজে রাত 2-3টের সময় ঘোরার সে সাহসটা পাচ্ছে, কিভাবে তাকে অ্যালাউ করা হচ্ছে সেখানে একটা বড় প্রশ্ন রয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা সিভিক ভলেন্টিয়ারের কি কোয়ালিফিকেশন দেখে তাকে নেওয়া হয়? একটা নর্মাল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, সেটা যদি একটা ঝাড়ুদারের গভর্নমেন্ট জবই কেন না হোক, তার আগে ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, তার কোনো পুলিশ রেকর্ড আছে কিনা, যে কোনো ক্রিমিনাল কেস তার এগেনস্টে চলছে কিনা সেগুলো দেখা হয়। একটা সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে কি চেক করা হয় এবং এই চেক করা সত্ত্বেও তাদেরকে কিভাবে এই সমস্ত কাজে দেওয়া হয়, যেখানে হচ্ছে একটা রক্ষার কাজ হয়, পুলিশের কাজ একটা রক্ষার কাজ, সেখানে একটা রক্ষক কিভাবে ভক্ষক হয়ে উঠতে পারে যদি না তার ঠিক মতো ভেরিফিকেশন হয়, সেটা আজকের আমরা এই ঘটনাতে प्रमाण पाচ্ছি। इन्हें सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा सुसाइड किसने कहा, कैसे? बोले नहीं, उन्होंने कहा कि ये सुसाइड हुआ है। हम 4 जन, मिस्टर मिसेस, हम और हमारे एक और कर्मचारी, हम जब जाते हैं वहां हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और
ये हाँ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমাদের উমেনদের উপর এতটা বাজেভাবে রেপ করা হচ্ছে এবং তার এগেনস্টে কোনো সিরিয়াস ক্রাইম রেকর্ড হচ্ছে না। এবং তার সত্ত্বেও আমরা দেখছি শুধুমাত্র এখানে আরজি কর মেডিকেল কলেজের কেস না, হাথরাস কেস, বিলকিস বানু কেস, আমরা অনেক কেস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। শুধুমাত্র তাই নয়, একটা বাবা রাম রহিম যার এগেনস্টে সিরিয়াস অ্যালিগেশন ছিল এবং তিনি প্রমাণও হয়ে গেছেন একটা রেপিস্ট হিসাবে, সে কিভাবে এতবার পেরোলে বাইরে আসতে পারে। দোষ সিস্টেমে রয়েছে এবং সেই সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হবে, আমাদেরকে পথে নামতে হবে, আমাদেরকে নিজেদের বিদ্রোহ চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সরকার একটা কমিটি গঠন করছে। শুধুমাত্র এই জাস্টিসটা না, শুধুমাত্র এই জাস্টিসের সম্পর্কে আমরা কথা বলবো না, এর ভবিষ্যতেও যেন কেউ একটা মানুষকে, একটা মহিলাকে রেপ করার আগে 10 বার না 100 বার ভাবে, এমন শক্ত কিছু আইন আমাদের নিয়ে আসা হোক, একটা কমিটি গঠন করা হোক যার সিরিয়াস কাজ হবে শুধুমাত্র ওমেন সেফটিকে নিয়ে কাজ করা। সেটা আমরা ডিমান্ড করছি, সেটা আমরা চাই সরকারের কাছ থেকে। আজকের ভিডিওর জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।